দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন লেগে ৬ বাংলাদেশের মৃত্যু, সবার বাড়ি নারায়ণগঞ্জে। সৌদি থেকে কফিনবন্দি হয়ে ফিরলেন লক্ষ্মীপুরের ২ ভাই, শোকাহত পরিবার। যশোরের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়িতে হামলা বিক্ষোভ, সড়ক অবরোধ, এমপি ও তার মেয়ের বিরুদ্ধে নারী ও শিশুকে মারধরের অভিযোগ। ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম করলে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্যমন্ত্রী। কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার, জানালেন কৃষিমন্ত্রী। এবং জুলাই সনদ বাস্তবায়ন না করে প্রতারণা করছে বিএনপি, স্থানীয় নির্বাচনে লাল কার্ড দেখানোর অঙ্গীকার এনসিপির। দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে আগুন লেগে ঘুমন্ত ৬ বাংলাদেশের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় আজ ভোরে ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে অগ্নিকাণ্ডে মারা যান। পুলিশ জানিয়েছে, দোকানের ভেতরে ঘুমন্ত অবস্থায় আকস্মিক আগুন লাগলে ৬ জন পুড়ে মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীর টেক ইউনিয়নে। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ বিভাগ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। প্রিটোরিয়ার বাংলাদেশ হাই কমিশন স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে দ্রুত বাংলাদেশের স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে। দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নিহত ৬ বাংলাদেশি সবার বাড়ি নারায়ণগঞ্জে। সেখানে চলছে শোকের মাতম। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বিত আল হাসান। সাব্বিত, আপনার কাছে সবশেষ কি খবর আছে জানাবেন আমাদের বিস্তারিত। শ্রাবন্তী, আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জের সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কোকেরচর গ্রামে, এবং এখানে আমি অবস্থান করছি নূর মোহাম্মদ, যিনি দক্ষিণ আফ্রিকায় আগুনে পড়ে মারা গেছেন তার বাসায়। এবং এই 3 থেকে 4 জনের বাসা আসলে পাশাপাশি, এবং তারা আসলে প্রতিবেশী বলা চলে। এবং পেছনে আসলে শোকের মাতম বইছে। এখানে স্বজন যারা আছেন, এই স্বজনদের আসলে ভিড় আমরা এখানে লক্ষ্য করতে পারছি। আপনাকে জানিয়ে রেখে এখন পর্যন্ত আমরা যাদের পরিচয় নিশ্চিত করতে পেরেছি তারা হচ্ছেন এই অঞ্চলের বাসিন্দা ফাহিম, আপন আহমেদ, নূর মোহাম্মদ, ফয়সাল, শাহিন, রাজীব সহ রাজীবের পরিচয়। এবং তাদের ম্যাক্সিমাম অধিকাংশ আসলে নারায়ণগঞ্জের বাসিন্দা, এবং একজনের বাড়ি মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। এবং মুন্সিগঞ্জকে আসলে এই অঞ্চলটি আসলে নারায়ণগঞ্জের শেষ সীমানা বলা চলে। এরপরে মুন্সিগঞ্জের একটি অংশ শুরু। এখানকার যারা স্বজনদের আত্মীয় স্বজন যারা আমাদেরকে জানিয়েছেন, তারা বললেন যে আজ সকাল 7:30 থেকে অবগত হয়েছেন এই মৃত্যুর বিষয়টি, এবং তারা জানিয়েছেন যে দীর্ঘ সময় আগুন জ্বলে থাকার কারণে তাদের যে স্বজনরা রয়েছেন তাদের মরদেহ আসলে একেবারেই প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। কেউ কেউ বলছে তাদের স্বজনদের মরদেহগুলো কঙ্কালে পরিণত হয়েছে, যে কারণে তারা ভিডিও কলেও সেভাবে আসলে দেখানোর মতো পরিস্থিতি তারা নেই। এই ধরনের খবরে আসলে তারা অনেক বেশি মর্মাহত হয়ে পড়েছেন, এবং প্রত্যেকেই আসলে অনেক বেশি শোকাহত। পুরো এলাকায় আসলে শোকের ছায়া নেমে এসেছে। কথা বলতে জানতে পেরেছি এই অঞ্চলের একজন ইউপি সদস্যের ব্যবসা প্রতিষ্ঠান ছিল দক্ষিণ আফ্রিকাতে, তার নাম রওশন, এবং তার ব্যবসা প্রতিষ্ঠানই এই অঞ্চলের ছেলেরা আসলে সেখানে গিয়ে স্টাফ হিসেবে কাজ করতো। আমরা এখানকার কয়েকজনের কথা বলতে করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আসলে অতিমাত্রা শোকের কারণে কেউই আসলে কথা বলতে সেভাবে আসলে রাজি হয়নি। তবে অধিকাংশ মানুষই আসলে তারা যাতে জানিয়েছেন যে এই ঘটনার ফলে কূটনৈতিকভাবে তারা যাতে আসলে বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকা এই ঘটনার যাতে সুষ্ঠু বিচার হয়। অনেকেই দাবি করছেন যে এটি আসলে পরিকল্পিতভাবে হামলার ঘটনার পরেই এই আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে। তো সব মিলিয়ে এই ছিল এখানকার পরিস্থিতি। সবচেয়ে আপডেট যে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়, এবং এই অঞ্চলে খুব দ্রুতই এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি এখানে এসে বিস্তারিত তথ্য নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নারায়ণগঞ্জের ফতুল্লার আলিরটেক ইউনিয়ন থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ভাগ্য বদলাতে সৌদি আরব গিয়ে সড়ক দুর্ঘটনায় 2 ভাই ফিরলেন কফিনবন্দি হয়ে। লক্ষ্মীপুরের নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের নিজ বাড়ি সংলগ্ন কামারহাট মসজিদ মাঠে জানাজা হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় 2 ভাই সজীব ও সুজনকে। শেষ বিদায়ে আত্মীয় স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। বড় ভাই সজীব দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন। চলতি বছরের শুরুতে ছোট ভাই সুজনকে নিয়ে যান সৌদি আরব। 15ই জুলাই রাতে খেজুর বোঝাই পিকআপে করে
বাগান থেকে ফেরার পথে একটি ট্রাক লরির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ভাই। আইনি প্রক্রিয়া শেষে 27 জুলাই রাতে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে। যশোর 4 আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে হামলা ও বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েকশো নারী পুরুষ। বিক্ষোভকারীরা এক পর্যায়ে যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়দের অভিযোগ, শহরের নীলগঞ্জ এলাকায় এমপি গোলাম রসুলের বাড়ি সংলগ্ন আল মাদ্রাসাতুস শারিয়া ও মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসে। এর জেরে গতকাল এমপির মেয়ে মেহজাবিন অনন্যা মাদ্রাসার শিক্ষার্থী আয়ান এবং রেক্সোনা নামে এক নারীকে মারধর করেন। রাতে উভয় পক্ষের মধ্যে এ নিয়ে মীমাংসা হয়। তবে সকালে মাদ্রাসা খোলার পর শিক্ষা প্রতিষ্ঠানটি ফের বন্ধ রাখতে বলার অভিযোগ ওঠে। এরপর ক্ষুব্ধ স্থানীয়রা এমপির বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় মীমাংসার উদ্দেশ্যে গোলাম রসুলের স্বজন ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতার একাংশ তার উপর চড়াও হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা এমপি গোলাম রসুল ও তার মেয়ের বিচারের দাবিতে সড়কে অবস্থান করেন। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আমার বাচ্চাকে ডেকে এনেছে, এনে বাসায় পুরো এখানে কি করছি করে মেরে ফেলবো, তোমাদের বলে দাও এখানে কোনো মাদ্রাসা চলবে না, শাটার নামায় দিয়েছে। বাবার ক্ষমতার অপব্যবহার করে উনি যা তা বলতে পারে, উনি হুজুরদের গায়ে হাত তুলবে, গালিগালাজ করবে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, কোনো সমস্যা নেই। অভিযোগ সাপেক্ষে তদন্তপূর্বক আমরা যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করব। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি পালের রিলস প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, এটা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে? গানের ভিডিও আপলোড করা আপত্তিকর কিছু নয় বলেও জানান তিনি। সকালে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। জানান, শিক্ষাকে জাতির সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে বিবেচনা করে সর্বোচ্চ শিক্ষা বাজেট বরাদ্দ দিয়েছে সরকার। আগামী 4 বছরে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনতে সরকার বিভিন্ন সংস্কার উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও জানান তিনি। আলোচনা আপনারা করেছেন, একজন মানুষ বাতাসের ভিতরে দাঁড়িয়ে হয়তো গান শুনছে, এইটা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে? আজকে আমি দাঁড়িয়ে আছি, আপনাদের সাথে কথা বলছি, আপনারা যদি বলেন এই কথা বললো কেন, এবার আলোচনা করি, চলো সমালোচনা করি, তাহলে আপনারা করছেন, এটা জনগণ করছে না, অন্য কেউ করছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রক্টরের কার্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের মারধরের ঘটনাকে মব সন্ত্রাস আখ্যা দিয়ে বিচার দাবি করেছে ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠন। এদিকে কেন্দ্রীয় ছাত্র সংসদের ও ছাত্র শিবির নেতাদের মারধরের শিকার 3 শিক্ষার্থীর মধ্যে 2 জনকে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল রাতে নগরের শাহ মখদুম থানা পুলিশের একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে ঘটনার সার্বিক বিষয়ে তদন্ত করতে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজাউল করিমকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুপুরে তদন্ত কমিটির সদস্যরা কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করেন এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে কমিটির আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম বলেন, ভিডিও ফুটেজ এবং সাংবাদিকদের কাছ থেকে তথ্য নিয়ে পর্যালোচনার পর প্রতিবেদন দেওয়া হবে। রাষ্ট্রীয় ভবন এবং এই সেন্ট্রাল লাইব্রেরির ভিতরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেগুলো তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। দ্রুততম সময়ে সঠিকভাবে তদন্ত করার জন্য যেটুকু লাগে সেই সময়ের মধ্যে আমরা তদন্ত কাজ শেষ করব। ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল রাখা যাবে না, অনিয়ম করলে ব্যবস্থা, এমন হুঁশিয়ারি দিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর স্বনির্ভর খালের 2 পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বৃক্ষরোপণ বা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তথ্যমন্ত্রী। সুবিধাভোগীদেরকে তালিকাভুক্ত করার দায়িত্ব যাদের থাকে তারা যেন প্রকৃত দাবিদারকে বাদ দিয়ে কোনো ভুয়া দাবিদারকে যেন তালিকাবদ্ধ না করে খেয়াল রাখতে হবে। কার্ড বন্টন করার নামে কেউ যদি দালালির দায়িত্ব নেয়, প্রমাণ সহ আমাদের কাছে নিয়ে আসবেন। মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী, কোনো দালাল থাকতে দেয়া যাবে না।
দেশে কৃষি পণ্য উৎপাদনের পাশাপাশি রপ্তানি সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কৃষি পণ্য রপ্তানি করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনের সময় এসব কথা বলেন কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। বলেন, দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত মজুদ থাকার পরও একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যা কঠোরভাবে নজরদারি করছে সরকার। পরিদর্শন শেষে তিনি কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। সভায় কৃষি গবেষণা, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিযোগ্য কৃষি পণ্যের মানোন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদারে গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ সরকারের মূল টার্গেট কৃষি পণ্য রপ্তানি। বর্তমান সরকারের প্রধান উদ্দেশ্য, প্রধান টার্গেট কৃষি পণ্যকে দেশের প্রধান এবং সবচেয়ে বড় রপ্তানি পণ্য হিসেবে চিহ্নিত করে ওইটার উপরে আমরা কাজ করি। জুলাই সনদ বাস্তবায়ন না করে প্রতারণা করছে বিএনপি, এমন অভিযোগ করেছেন এনসিপির নেতারা। আগামী স্থানীয় নির্বাচনে বিএনপিকে লাল কার্ড দেখানোর অঙ্গীকার করেন তারা। দুপুরে হবিগঞ্জের আজমিরিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার মাধ্যমে দেশ পুনর্গঠনের লক্ষ্যে আয়োজিত জুলাই জাগরণ অনুষ্ঠানে এসব কথা বলেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। অনুষ্ঠানে এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, জুলাই আন্দোলনে 1400 মানুষকে যারা হত্যা করেছে তাদের বড় পরিচয় তারা খুনি ও হত্যাকারী। বিচার ছাড়া বাংলাদেশের মাটিতে তাদের জায়গা হবে না। বিএনপি আমাদের সাথে প্রতারণা করেছে গণ অভ্যুত্থানের পরে। ওরা সংস্কার বাস্তবায়ন করে নাই, ওরা ভারতের সাথে হাত মিলিয়েছে এবং বাংলাদেশের মানুষের সীমান্তে যে হত্যা হয় এটা নিয়ে তারা কথা বলে নাই। যারা খুনি, যারা হত্যাকারী তাদের বিচার করতে হবে। বিচার ছাড়া এই বাংলাদেশের মাটিতে তাদের কোনো জায়গা হবে না, এটা আমরা আপনাদেরকে বলে গেলাম। নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। সকালে নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের সোনাখালী এলাকায় ঢাকামুখী লেনে একটি মালবাহী ট্রাক হঠাৎ এক পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান পথচারী মাহে আলম। এরপর ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে সেটি মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা দ্রুত ছুটে গিয়ে অটোরিকশার ভেতরে থাকা 4 যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে। ট্রাক চালক ও হেলপার পলাতক। এদিকে গোপালগঞ্জ সদর ও সিরাজগঞ্জের সলঙ্গায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আরও 2 জনের। রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবে বাবা ছেলে সহ 2 জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বেলা 12:30টার দিকে মহানগরীর পদ্মা গার্ডেন নদীঘাট সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক মঞ্জিল হক জানান, পদ্মার চর থেকে পাট, ঘাস ও ঝোপঝাড় কেটে নৌকা বোঝাই করে নদীপথে 8 জন একসাথে শহরে ফিরছিলেন। নৌকাটি ঘাটের কাছাকাছি এসে স্রোতের তোড়ে নদীতে তলিয়ে যায়। এ সময় 6 জন সাঁতরে পাড়ে ফিরলেও আফসার ও তার ছেলে জিয়ারুল নদীতে তলিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় মামলার সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন। বক্তারা বলেন, গত 17 মে জেলা আইনজীবী সমিতিতে একটি সালিশ চলাকালে দুপক্ষের বাকবিতণ্ডা ও সংঘর্ষে সেখানে উপস্থিত স্কুল ছাত্রসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ 7 জনকে গ্রেফতার করে। পরে আইনজীবীরা আসামিদের পক্ষে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নেন। তখন থেকে আসামিরা কারাগারে রয়েছেন। বক্তারা অবিলম্বে আইনজীবীদের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। পরে জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজ এবং পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। গোপালগঞ্জে মাদকের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার নিয়ে করণীয় নিয়ে আলোচনা সভা হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তারা মাদকের কুফল নিয়ে নানা তথ্য তুলে ধরেন। বলেন, মাদক শুধু একটি জীবন নয়, পুরো পরিবার শেষ করে দেয়। সমাজ থেকে মাদক নির্মূল করতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। কুমিল্লা ও সাতক্ষীরা সীমান্তে জব্দ করা প্রায় 84 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করছে
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে এসব মাদক ধ্বংস করা হয়। সাতক্ষীরা সীমান্ত নদী এলাকা থেকে জব্দ করা 31,94,34,350 টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। 2023 সালের 7 সেপ্টেম্বর থেকে 2026 সালের 11 জুলাই পর্যন্ত শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়। এদিকে কুমিল্লার কোটবাড়িতে বিজিবি 10 ব্যাটালিয়নের সদর দপ্তর প্রাঙ্গণে প্রায় 52 কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ডিবিসি সারা বাংলা এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।